নমস্কার। আরও একবার তোমাদের সকলকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। বেশ কিছুদিন বিরতির পর আবার ফিরে আসলাম আমার এই চ্যানেলে। মাঝে বেশ কয়েকটা দিন আমি আমার কিছু ব্যস্ততার কারণে কোনো কবিতা বা কোনো টেক্সট নিয়ে আলোচনা করতে পারিনি। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে একটি কবিতা নিয়ে আলোচনা করব। কবিতাটি নতুন যে আইএসসির সিলেবাস রয়েছে সেই সিলেবাসের ক্লাস 12-এ পড়ানো হয়। কবিতাটির নাম টেলিফোন কনভারসেশন। যিনি লিখেছেন তার নাম ওল সোয়িঙ্কা। কবিতাটি অবশ্যই আমি প্রত্যেকটা স্টানজা ধরে এবং প্রত্যেকটি লাইন ধরে আলোচনা করব, যাতে তোমরা যারা এই ভিডিওটি শুনছো বা দেখছো তোমাদের কবিতাটি বোঝা নিয়ে কোনো অসুবিধা না থাকে। তবে তার আগে খুব সংক্ষেপে কবিতাটি সম্পর্কে জাস্ট দু একটি কথা বলে নিই। এই কবিতাটি আসলে একটি প্রতিবাদ। রেসিজম বা কালো চামড়ার মানুষদের উপর দীর্ঘদিন ধরে সাদা চামড়ার মানুষদের যে অত্যাচার, লাঞ্ছনা বা অপমান, তার বিরুদ্ধে এটি প্রতিবাদ। এবং কবিতাটি বেশ মজার ছলে বা হিউমারাসলি লেখা হলেও এই কবিতার প্রত্যেকটি লাইনের মধ্যে দিয়ে কবি অর্থাৎ ওল সোয়িঙ্কার, যেহেতু তিনি কালো চামড়ার মানুষদেরকে রিপ্রেজেন্ট করছেন, তার একটি যন্ত্রণা খুব স্পষ্টভাবে প্রকাশিত হয়েছে। এবার আমরা কবিতার মূল আলোচনায় শুরু করি। ওল সোয়িঙ্কা was born in July 13, 1934, and he is a Nigerian playwright and political activist who received the Nobel Prize for Literature in 1986. In Telephone Conversation, he explores the social issue of racial discrimination, highlighting how it infiltrates even the most mundane aspects of life. His use of humor and irony not only entertains but also serves as a mechanism for critique, showing how absurd and inhuman racial discrimination can be. অর্থাৎ ওল সোয়িঙ্কা 1986-এ সাহিত্যে তার অবদানের জন্য নোবেল পুরস্কার পান। এবং এই যে কবিতাটি নিয়ে আমরা আজকে কথা বলতে চলেছি, সেটা যেমন আমি শুরুতে বললাম যে রেশিয়াল ডিসক্রিমিনেশন বা বর্ণভেদ যে প্রথা, রেসিজম, তার বিরুদ্ধে একটি সোচ্চার প্রতিবাদ। এবং তিনি দেখানোর চেষ্টা করছেন যে কিভাবে এই রেসিজমটা আমাদের প্রতিদিনকার যে অত্যন্ত স্বাভাবিক নিত্যনৈমিত্তিক জীবন, তার মধ্যেও কিভাবে রেসিজম প্রভাব বিস্তার করছে। এবং তিনি যে হিউমার এবং আয়রনি এই কবিতার মধ্যে ব্যবহার করছেন, সেটা শুধুমাত্র যে কবিতার মেকানিজম তাই নয়, তিনি তার মধ্যে দিয়ে আমাদের সামনে তুলে ধরছেন কি অদ্ভুত যুক্তিহীন মানুষের এই রেশিয়াল প্রেজুডিসেস এবং এই রেশিয়াল ডিসক্রিমিনেশন আসলে আমাদের এই সমাজের পক্ষে কতটা অভিশাপ। এবার আমরা স্টানজা ওয়াইজ কবিতার বক্তব্যটা শুরু করি। ফার্স্ট স্টানজা। The price seemed reasonable, location indifferent. The landlady swore she lived off remises. Nothing remained but self-confession. Madam, I warned, I hate a wasted journey. I am African. Silence. Silenced transmission of pressurized good breeding. Voice, when it came, lipstick coated, long gold rolled, cigarette holder piped. Caught I was, foully. So this is the first stanza. এবার আমি এক্সপ্লেন করছি ধীরে ধীরে। The price seemed reasonable. আসলে এই কবিতায় হয়েছে কি, যিনি কবি বা স্পিকার আমরা যাই বলি না কেন, তিনি একটি বাড়ি খুঁজছেন এবং তার সঙ্গে টেলিফোনে একটা কমিউনিকেশন বা কনভারসেশন হচ্ছে যিনি ল্যান্ডলেডি তার সাথে। কবি তিনি রিপ্রেজেন্ট করছেন কালো চামড়ার মানুষদের, আফ্রিকানদের, এবং যিনি ল্যান্ডলেডি তিনি সাদা চামড়ার মানুষ। অর্থাৎ দুই ভিন্ন প্রান্তের মানুষের মধ্যে একটা কমিউনিকেশন হচ্ছে। The price seemed reasonable, that means
বাড়িটার যে দাম সেই দামটা কবির মনে হয়েছে বা স্পিকারের মনে হয়েছে, আমরা এখানে স্পিকার হিসেবেই বলছি, প্রাইসের দামটা শুনে স্পিকারের মনে হয়েছে যে এটা তার পক্ষে রিজনেবল। লোকেশন ইনডিফারেন্ট, দ্যাট মিনস দ্য স্পিকার হ্যাড no problem whatsoever regarding the location. The landlady swore she lived off premises. অর্থাৎ ল্যান্ডলেডি বলছেন যে তিনি যেখানে থাকেন বা যে এলাকায় থাকেন সেখানে খুব বেশি মানুষের যাতায়াত নেই, অর্থাৎ সেই জায়গাটিতে খুব বেশি ডিস্টারবেন্স নেই। এইবার গুরুত্বপূর্ণ জায়গাটি আসছে, নাথিং রিমেইনড, দ্যাট মিনস টাকা পয়সা নিয়ে আলোচনা হয়ে গেছে, লোকেশন হ্যাজ বিন ডিসক্রাইবড অর লোকেশন হ্যাজ বিন ডিসকাসড। এবার খুব বেশি জিনিস নিয়ে কথা বলার নেই, নাথিং রিমেইনড বাট সেলফ কনফেশন। কনফেশন শব্দটা এখানে সাংঘাতিক গুরুত্বপূর্ণ। আমরা জানি কনফেশন শব্দটার মধ্যে একটা অপরাধ স্বীকার করে নেওয়ার প্রবণতা আছে, বা কনফেশন শব্দটির মধ্যে অপরাধকে স্বীকার করে নেওয়ার ইঙ্গিত রয়েছে। এখানে এই যে সেলফ কনফেশন শব্দটি ব্যবহার করা হলো, দ্য কোয়েশ্চেন ইজ দ্য পোয়েট ডেলিবারেটলি ইউজিং দিস পার্টিকুলার ওয়ার্ড কনফেশন? কারণ যেহেতু তিনি আফ্রিকানদের রিপ্রেজেন্ট করছেন, তার চামড়ার রংটা কালো, তাই এই যে স্বীকারোক্তি, এটা কি কোনো অপরাধ বোধ থেকে আসছে? তার যে চামড়ার রংটা কালো, এইটা কি তার মনের ভিতর কোনো অপরাধের ইঙ্গিত বয়ে আনছে, এবং সেই জন্যই কি তিনি কনফেশন শব্দটি ইউজ করছেন? এই ভাবনাটা আমাদের এটা নিয়ে ভাবা উচিত। তো কি হলো, তিনি বলছেন নাথিং রিমেইনড বাট সেলফ কনফেশন। সো কিছু আর বাকি নেই অ্যাপার্ট ফ্রম সেলফ কনফেশন, একটা স্বীকারোক্তি ছাড়া। সেই স্বীকারোক্তি কি? ম্যাডাম, I warned, I hate a wasted journey. So the poet say to that lady, Madam, I hate wasted journey. That means he doesn't want to waste his time and money on traveling. I am African. এবার সে স্বীকার করলো, বা সে ল্যান্ডলেডিকে জানিয়ে দিল যে সে আসলে আফ্রিকান। সাইলেন্স, অর্থাৎ নীরবতা। সাইলেন্স ট্রান্সমিশন অফ প্রেশারাইজড গুড ব্রিডিং। Very interesting phrase. Pressurized good breeding. So the poet says that the lady is like the so-called white people of good breeding. These people call themselves educated and therefore decent. They do not openly speak out against black people, but they continue to harbor racial prejudice towards black people. Poet বলছেন আমাদের সাইলেন্স ট্রান্সমিশন অফ প্রেশারাইজড গুড ব্রিডিং, অর্থাৎ এই যে ল্যান্ডলেডি বা এই সাদা চামড়ার ল্যান্ডলেডি যে ক্লাসটাকে রিপ্রেজেন্ট করেন, এরা বড্ড বেশি প্রিটেনশাস হয়। এরা ওপেনলি বলে যে তারা রেসিজমকে সাপোর্ট করে না, কিন্তু মনের ভিতরে দে ডু প্র্যাকটিস রেসিজম। তাদের ভিতরে সাংঘাতিকভাবে এই রেসিস্ট প্রজেক্টসগুলো রয়েছে, তাদের মধ্যে এই রেসিস্ট প্রবণতা ভীষণভাবে হয়েছে, যদিও they openly claim that they do not promote racism. অর্থাৎ এটা এক ধরনের প্রিটেনশন, যেটা আমি বললাম, বা ভণ্ডামি। সে কথাটাকেই তিনি বলছেন সাইলেন্সড ট্রান্সমিশন অফ প্রেশারাইজড গুড ব্রিডিং। ভয়েস when it came, এরপর তিনি ল্যান্ডলেডি কিছু বলছেন, বেশ কিছুক্ষণ নীরব থাকবার পর ল্যান্ডলেডি কিছু একটা বলছেন, এবং এই যে the fact that the landlady is silent, it shows that the landlady could not accept the fact that the speaker on the other hand was an African. That means the body color was black, and that was a problem to the landlady. She could not accept that the tenant was carrying a black skin. So voice when it came, তিনি কিছুক্ষণ বাদে কথা বললেন। কি কথা বললেন সেটা আমরা পরের স্ট্যান্জায় দেখব। এখানে পোয়েট লিখছেন লিপস্টিক কোটেড, লং গোল্ড রোল্ড সিগারেট হোল্ডার পাইপড। এই জায়গাটায় দ্য ব্ল্যাক পারসন ইজ অলসো স্টিরিওটাইপিং দ্য হোয়াইট ল্যান্ডলেডি। মানে পোয়েট বলছেন যে এরা সাধারণত যেরকম হয়, লিপস্টিক কোটে, তাদের ঠোঁটে হয়তো লিপস্টিক লাগানো রয়েছে, লং গোল্ড রোল সিগারেট হোল্ডার পাইপড, এবং সে নিশ্চয়ই ঠোঁটের পাশে একটা সিগারেট হোল্ডারে সিগারেট রয়েছে, সে নিশ্চয়ই স্মোক করছে। অর্থাৎ দ্য টিপিক্যাল হোয়াইট স্কিন পিপল, দ্য ওয়ে দে
আর প্রেজুডিসড, যেভাবে তারা ব্ল্যাক স্কিন মানুষদেরকে ঘৃণা করে, তাদেরকে যেভাবে ট্রিট করে, তার মধ্যে যে নন চ্যালেঞ্জড রয়েছে হোয়াইট স্কিন পিপলদের, তাদের যে একটা হায়ারার্কাল সেন্স রয়েছে, যে সিন্স দে ডু ক্যারি দ্য হোয়াইট স্কিন অর দ্য কালার হোয়াইট, সেই যে প্রেজুডিসটা বা সেই যে স্টিরিওটিপিক্যাল বিষয়টা, সেইটাকে এখানে পোয়েট ইউজ করছেন লিপস্টিক কোটেড লং গোল্ড রোল সিগারেট হোল্ডার পাইপড এই ফ্রেজটুকু বা লাইনটার মধ্যে দিয়ে। কট আই ওয়াজ ফাউলি, পোয়েট বলছেন আমি ধরা পড়ে গেলাম অবশেষে। নেক্সট আনসার, এইবার ল্যান্ডলেডি কোয়েশ্চেনটা করছেন, হাউ ডার্ক, কতটা কালো। আই হ্যাড নট মিসহার্ড, কবি বলছেন আমি ভুল শুনিনি। ল্যান্ডলেডি আমাকে এই প্রশ্নটাই করলেন যে হাউ ডার্ক, কতটা কালো। জাস্ট ইম্যাজিন হাউ রেসিস্ট দিস পার্টিকুলার কমেন্ট ইজ, মানে কতটা কালো এই প্রশ্ন কেউ করতে পারে, এটা কবি ভাবতেই পারেননি। তারপর ফার্দার কোয়েশ্চেনটা আসছে, ল্যান্ডলেডি ইজ আস্কিং আর ইউ লাইট অর ভেরি ডার্ক, মানে তিনি জানতে চাইছেন এই যে অথর বা পোয়েট বা কবি যাই বলি না কেন, তিনি যে বলছেন যে আমার গায়ের রংটা কালো, ল্যান্ডলেডি জানতে চাইছেন ঠিক কতটা কালো। অদ্ভুত একটি প্রশ্ন। বাটন বি, বাটন এ, as if this is some sort of an option. Is it button B or button A? Stench of rancid breath of public hide and speak. খুব গুরুত্বপূর্ণ একটি লাইন। কবি লিখছেন he can smell the bad breath of hypocrisy. That means এই যে লাইনটা তিনি লিখলেন যে stench of rancid breath of public hide and seek, it means he can smell the bad breath of hypocrisy. White people hide their racial discrimination in public, but they practice it in private. যে কথাটা আগে বললাম, এই লাইনটা এটাই এই অর্থই প্রকাশ করছে যে এই কথাটার মধ্যে দিয়ে, এই প্রশ্নটার মধ্যে দিয়ে যে হাউ ডার্ক আর ইউ লাইট অর ভেরি ডার্ক, এই কোয়েশ্চেনটার মধ্যে দিয়ে বেসিক্যালি দ্য ল্যান্ডলেডি শোড হা হিপোক্রিসি। এবং এই সাদা চামড়ার মানুষগুলো তারা তাদের এই রেশিয়াল ডিসক্রিমিনেশন বা তাদের মনের ভিতরে কালো চামড়ার প্রতি যে ঘৃণাবোধ রয়েছে, সেইটাকে পাবলিকলি শো অফ করে না, তারা দেখায় না ধরা পড়ে যাওয়ার ভয়ে, কিন্তু ব্যক্তিগত জীবনে প্রত্যেকে তারা রেসিস্ট, তারা কালো চামড়ার মানুষকে পছন্দ করে না, ঘৃণা করে, মানুষ হিসেবে মনেই করে না। রেড বুথ, রেড পিলার বক্স, রেড ডাবল টায়ার্ড অমনিবাস স্কোয়েলচিং টার, এই লাইন দুটো আমার মনে হয় ভীষণভাবে মিস ইন্টারপ্রিটেড হয়, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এর বিভিন্ন রকম ইন্টারপ্রিটেশন রয়েছে, কিন্তু আমার মতে দিস কুড সাজেস্ট দ্য মডার্নিটি অফ দ্য ব্রিটিশ কালচার, বাট দ্য আইরনি ইজ দ্যাট ইট স্টিল সাফার্স ফ্রম ইটস প্রেজুডিসেস। এই যে লাল রঙের ব্যবহারটা করছেন তিনি, রেড বুথ, রেড পিলার বক্স, রেড ডাবল টায়ার্ড অমনিবাস স্কোয়েলচিং টা, সো ইট শোজ দ্য মডার্নাইজেশন অফ দ্য ব্রিটিশ কালচার। তারা তাদের একটা পার্টিকুলার টাইম স্প্যানে, যে দশকে তিনি কবিতাটি লিখছেন, সেই সময় তাদের যে লাল রং করবার একটা প্রবণতা ছিল, নতুন নতুন ভাবে শহরটা, মানে শহরগুলো সেজে উঠছিল নতুন রঙে, এই যে মডার্নাইজেশনটা আসছে, কবি বলার চেষ্টা করছেন যে এই মডার্নাইজেশন, অন দি ওয়ান হ্যান্ড ইউ হ্যাভ গট মডার্নাইজেশন অ্যান্ড অন দি আদার হ্যান্ড ইউ আর স্টিল হার্বারিং ইউর রেশিয়াল প্রেজুডিসেস। দ্যাট ইজ রাদার ভেরি আনফর্চুনেট। রেড বুথ, রেড পিলার বক্স, রেড ডাবল টায়ার্ড অমনিবাস স্কোয়েলচিং টা, ইট ওয়াজ রিয়েল। তিনি বলছেন সত্যি এই প্রশ্নটা কি আমাকে তিনি করলেন যে হাউ ডার্ক, একটা দেশ বা একটা শহর যে গর্ব করে তার মডার্নাইজেশন নিয়ে, সেখানকার মানুষেরা আজও এরকম, তারা আজও চামড়ার রং নিয়ে ভাবে। তাই বলছেন ইট ওয়াজ রিয়েল, সত্যি এই প্রশ্নটা আমাকে তিনি করলেন। shamed by ill-mannered silence. Surrender pushed dumbfoundment to beg simplification. তিনি এতটাই আশ্চর্য হয়ে গেছেন এই প্রশ্ন শুনে যে তিনি ল্যান্ডলেডিকে জিজ্ঞাসা করছেন to explain her question in a simple manner. তিনি ল্যান্ডলেডিকে বলছেন যে আমি আপনার প্রশ্নটা বুঝতে পারলাম না, একটু সহজে আমাকে বুঝিয়ে বলুন। That means the question that how dark you are
or are you light or very dark came as a cultural shock to the poet, and he was so dumbfounded that he asked for a simple simplification. তিনি এর একটা এক্সপ্লানেশন বা সিম্পলিফিকেশন চাইলেন। তিনি বলার চেষ্টা করলেন যে আপনার প্রশ্নটা একটু সহজ করে বুঝিয়ে দিন। Considerate she was, varying the emphasis. তিনি লিখছেন যে ল্যান্ডলেডির কথা শুনে মনে হলো তিনি হয়তো একটু বোঝবার চেষ্টা করলেন, বিকজ তার ভোকাল টোনে একটা পরিবর্তন আসলো। তারপর কি হলো? নেক্সট আনসার। So the landlady is now again asking the same question in a simplified manner. তিনি বলছেন, are you dark or very light? নিশ্চয়ই অর্থটা সবাই বুঝতেই পারছো তোমরা। আর ইউ ডার্ক, তুমি কি কালো, অর ভেরি লাইট, নাকি খুব হালকা? মানে তোমার কালো, তুমি যে বলছো তুমি আফ্রিকান, কতটা কালো? একদম যেটাকে আমরা গাঢ় কালো রং বলি, নাকি হালকা কালো? রেভেলেশন কেম। এবার তিনি অপর প্রান্তে যিনি রয়েছেন কবি, তিনি বুঝতে পারলেন যে অ্যাকচুয়ালি হোয়াট দ্য ল্যান্ডলেডি ইজ ট্রাইং টু ফাইন্ড আউট। তিনি পাল্টা প্রশ্ন করছেন, ইউ মিন লাইক প্লেন অর মিল্ক চকলেট? হার অ্যাকসেন্ট ওয়াজ ক্লিনিক্যাল। ল্যান্ডলেডি যে কথাটা বলছেন তার যে অ্যাকসেন্ট সেটা খুব ক্লিনিক্যাল। দ্যাট মিনস খুব প্রিসাইজ ওয়েতে তিনি জানতে চাইছেন তার গায়ের রং কতটা কালো। ক্রাশিং ইন ইটস লাইট ইম্পার্সোনালিটি, র্যাপিডলি ওয়েভলেন্থ অ্যাডজাস্টেড। অর্থাৎ শুরুতে এই প্রশ্নটা শুনে অপর প্রান্তে থাকা কবি যতটা হতভম্ব হয়ে গেছিলেন, এবারে তিনি বলছেন, হি প্রবাবলি বলার চেষ্টা করছেন যে গ্র্যাজুয়ালি হি সেটেল ডাউন। এবার যিনি প্রশ্ন করছেন আর অপর প্রান্তে যিনি প্রশ্নটা শুনছেন এবং উত্তর দেওয়ার চেষ্টা করছেন, এই দুই মানুষের ওয়েভলেন্থটা এবার একটু অ্যাডজাস্ট হলো। আই চোজ, তিনি উত্তরে বলছেন, ওয়েস্ট আফ্রিকান সেপিয়া। এখানে একটা বিষয় যেটা আমাদের লক্ষ্য করা উচিত, আমাদের কবিও কিন্তু সরাসরি বলছেন না যে তিনি কতটা কালো, তিনি বলছেন ওয়েস্ট আফ্রিকান সেপিয়া। এবার এটারও মাল্টিপল ইন্টারপ্রিটেশন হতে পারে। একটা হতে পারে যে সিম্পলি তিনি হিউমারাস ওয়েতে বলার চেষ্টা করছেন, তিনি জানবার চেষ্টা করছেন দ্যাট হাউ ফার দিস ল্যান্ডলেডি কুড গো। আর একটা হতে পারে যে হি ইজ ফিলিং এম্বারাসড, তার এই বাড়ি ভাড়াটা খুব প্রয়োজন। প্রবাবলি হি হ্যাড গট দ্য সেম কাইন্ড অফ রেভেলেশন বিফোর, তার আগে হয়তো একই রকম অভিজ্ঞতা হয়েছে এবং সেই জন্য এবারে হি হ্যাজ বিকাম ডেসপারেট দ্যাট অ্যাট এনি কস্ট হি নিডস দিস হাউস। সেই জন্যই হয়তো তিনি হি গেটস cocooned while accepting that he is dark, he is black. মানে নিজেকে কালো বলে স্বীকার করতে তার হয়তো একটু অসুবিধা হচ্ছে, কারণ তিনি জানেন এই সমাজটা কেমন এবং তিনি বুঝতে পেরেছেন যে হয়তো এই বাড়িটিও তিনি পাবেন না, এখানেও তিনি থাকতে পারবেন না, সিম্পলি বিকজ তার গায়ের রংটা কালো। তো তিনি বলছেন ওয়েস্ট আফ্রিকান সেপিয়া, and as afterthought down in my passport, আরো কিছুটা ভেবে নিয়ে তিনি বলছেন down in my passport, that means এই রংটাই আমার পাসপোর্টে লেখা আছে, অর্থাৎ এই কমপ্লেক্সনের ডেসক্রিপশনটাই আমার পাসপোর্টে লেখা আছে। silence for spectroscopic, that means she becomes silent until her conscience forces her. flight of fancy till truthfulness changed her accent hard on the mouthpiece. What's that? So when the author or poet say that West African sepia, যখন পোয়েট বা স্পিকার বলছেন যে তার গায়ের রংটা ওয়েস্ট আফ্রিকান সেপিয়ার মতো, সেটা শুনে দ্য ল্যান্ডলেডি ইজ আস্কিং হোয়াটস দ্যাট, মানে এটা আবার কিরকম রং? কনসিডারিং ডোন্ট নো হোয়াট দ্যাট ইজ, তিনি বলছেন ঠিক বুঝতে পারলাম না গায়ের রংটা কেমন। লাইক ব্রুনেট, ব্রাউন, ব্রাউনিশ, নট ডার্ক। লাস্ট আনসার, দ্যাটস ডার্ক ইজন্ট ইট? সো ল্যান্ডলেডি বলছেন তার মানে তো কালোই হলো, তাই তো? ওই যে কথাটা বললাম যে তিনি নিজেও কিন্তু সরাসরি স্বীকার করছেন না যে তার গায়ের রংটা কালো,
তিনি নানাভাবে বোঝানোর চেষ্টা করছেন। তিনি বলছেন ওয়েস্ট আফ্রিকান সেপিয়া, তারপরে বলছেন লাইক ব্রুনেট। তো এটা শুনে ল্যান্ডলেডি বলছেন দ্যাটস ডার্ক ইজন্ট ইট, তার মানে তো কালোই হলো। উত্তরে তিনি বলছেন নট অল টুগেদার, না না সবটা কালো নয়, সবটা কালো নয়। ফেশিয়ালি আই এম ব্রুনেট। সো নাও হি ইজ ডেসক্রাইবিং ডিফারেন্ট পার্টস অফ হিজ বডি, অ্যান্ড এই জায়গাটা দ্যার ইজ এ টিপিক্যাল হিউমার অ্যান্ড আইরনি। there is a pain in this irony. And just imagine একটি মানুষকে বাড়ি ভাড়া দেওয়া হচ্ছে না তার গায়ের রংটা কালো বলে, এই যে তীব্র যন্ত্রণা, অপমান বোধ, লাঞ্ছনা, সেখান থেকে কবি যে কথাগুলো বলছেন তার মধ্যে, তার প্রত্যেকটি শব্দের মধ্যে দিয়ে সেই যন্ত্রণাটা ফুটে বেরোচ্ছে। তিনি বলছেন নট অল টুগেদার, না না আমি পুরো কালো নই, দ্যাট মিনস আই এম নট কমপ্লিটলি ব্ল্যাক। সো ফেশিয়ালি আই এম ব্রুনেট, দ্যাট মিনস আই এম নট, I mean my face is not dark, facially I am brunette, but madam you should see the rest of me. মানে আপনি আপনার সঙ্গে সরাসরি দেখা হলে বুঝতে পারবেন যে আমি কতটা কালো। That means how come that I can describe how dark I am? Is it possible for me to say? মানে আমি কিভাবে বলবো যে আমি কতটা কালো, এটা কি সম্ভব বলা? তাই বলছেন but madam you should see the rest of me. আপনি একবার আমাকে দেখুন তাহলেই বুঝতে পারবেন আমি কতটা কালো। palm of my hand, soles of my feet are a peroxide blonde, মানে আমার হাতের তালু, পায়ের তলা এগুলো একটু সাদা আছে, peroxide blonde। এর পরের লাইনটা সাংঘাতিক। friction caused foolishly madam by sitting down has turned my bottom raven black. Very sarcastic comment, very sarcastic comment. So he sarcastically admits to sitting down and that this causes his bottom to turn raven black. এই জায়গাটা একটু আপত্তিকর মনে হতে পারে because he is rather talking about the sexual organs. তিনি বলছেন যে friction caused foolishly madam by sitting down has turned my bottom raven black. So almost he is dehumanizing himself. তিনি বলছেন যে আমার যে বটম সেইটা বসতে বসতে সেটা র্যাভেন ব্ল্যাক হয়ে গেছে, ফ্রিকশনের জন্য সেটা র্যাভেন ব্ল্যাক হয়ে গেছে। One moment madam, sensing her receiver rearing on the thunderclap about my ears. যখন কথা হচ্ছে, এই কথাটা তিনি যখন বলছেন তিনি কালো, এবং ল্যান্ডলেডি has decided that she is not going to give this house to this guy, to this man simply because he is black, তখন তিনি বুঝতে পেরেছেন যে the landlady is going to put down the receiver. সেই সময় এটা বুঝতে পেরে যে তিনি রিসিভারটা রেখে দিচ্ছেন, তখন তিনি শেষবারের মতো অ্যাজ ইফ চিৎকার করে বলছেন one moment madam, এক মিনিট ম্যাডাম, I pleaded, wouldn't you rather see for yourself? একবার কি আপনার সঙ্গে দেখা হওয়া সম্ভব নয়? মানে এই যে আপনি ফোনেই সিদ্ধান্ত নিয়ে নিলেন যে আমাকে বাড়িটা ভাড়া দেবেন না কারণ আমার গায়ের রং কালো, একবার কি সামনাসামনি আমাদের দেখা হলে ভালো হতো না? But the question that remains, তিনি কি এই কথাটা বলার সুযোগ পেলেন? Or before that the telephone conversation was cut? যে ল্যান্ডলেডি তিনি তো ফোনটা রেখে দিলেন, কিন্তু শেষ কথাটা বলবার সুযোগ কি তিনি পেলেন? এই উত্তরটা আমাদের কাছে জানা নেই। এই কবিতাটা মোটামুটি আমাদের আলোচনা যা ছিল সবটুকুই বলা হয়ে গেল। শেষে আমি জাস্ট থিমটা আরেকবার একটু বলে নিই। সো বেসিক্যালি টেলিফোন কনভারসেশন যে কবিতা, এটা হলো যে রেশিয়াল যে প্রেজুডিস এবং ডিসক্রিমিনেশন আমাদের সমাজে করা হয়ে থাকে কালার এবং রেসকে ধরে, তার একটি প্রতিবাদ এবং তার একটা দৃষ্টান্তও বটে। The racist attitude of the woman comes out from the way she shows her curiosity to know the color of the person who wants to get her apartment on rent. At the beginning of the poem, the speaker's confusion that he is an African suggests clearly that the discrimination of this type is prevalent in this society. So, he wants to ensure that this effort to take her house on rent may not go waste because of black color. অর্থাৎ শুরুতে যেটা আমরা দেখতে পাচ্ছি, তিনি চেষ্টা করছেন যাতে কোনোভাবে অন্তত একটা বাড়ি পাওয়া যায়, কারণ এখান থেকে স্পষ্ট যে এর আগেও সম্ভবত তিনি বহুবার বাড়ি হারিয়েছেন তার চামড়ার রঙের জন্য। The poet emphatically criticizes and condemns this attitude based on racial differences.
The woman puts the receiver down and does not inform her decision. Her only concern was to know the social background and the skin color of her tenant. The black caller satirically asks her to come and see for herself the color of his skin. অর্থাৎ ওপাশে যিনি রয়েছেন যে ব্ল্যাক স্কিনড কলার যিনি মানে বাড়ি ভাড়া চাইছেন, শেষে তিনি প্রায় আউট অফ ডেসপারেশন, অপমান লাঞ্ছনা তো অবশ্যই আছে, প্রায় হতাশ হয়েই তিনি শেষ এই মজাটা নিজেকে নিয়ে করছেন। তিনি ম্যাডামকে বলছেন, আপনি এসে আমাকে একবার দেখে যান যে আমি সবটা কালো নাকি আমার শরীরে কোথাও সাদা অংশ আছে। এভাবেই আমরা শেষে বলতে পারি যে দ্য পোয়েম ইজ আ স্যাটায়ার অন সোশ্যাল ডিসক্রিমিনেশন দ্যাট পিপল ইন্ডালজ ইন। আজও আমাদের সমাজের ভিতর যে সোশ্যাল ডিসক্রিমিনেশনস গুলো রয়েছে শুধুমাত্র বর্ণভেদের জন্য, এই কবিতাটি সেই প্রথার উপর, সেই বর্ণভেদের সিস্টেমের উপর একটা সপাটে চড় মারছে, একটা প্রতিবাদ জানাচ্ছে। আজকের আলোচনা আমার এখানেই শেষ। তোমরা তোমাদের অনুভূতি অবশ্যই জানাবে, কোনো সাজেশন থাকলে অবশ্যই জানাবে, এবং যদি মনে হয় যে আমার এই ছোট্ট একাডেমিক যে চ্যানেলটি রয়েছে বা একাডেমিক কন্টেন্ট নিয়ে আলোচনা করবার জন্য যে চ্যানেলটি রয়েছে, তার কন্টেন্টসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে একটু সাপোর্ট করো। ভালো থেকো সকলে, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন কোনো কন্টেন্ট নিয়ে। থ্যাংক ইউ।